ভারতীয় জনতা পার্টি থেকে তোমাকে সালতোড়া প্রার্থী করেছে, মাথা চক্কর কেটে যায়নি? বাড়িটা একটু ঠিক করেছো? বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। একদম দিনমজুরের কাজ করেছো, রোজের রোজ, সেখান থেকে বিদায়িকা। আমরা ট্রেনেই যাওয়া আসা করি। প্রথম জানতাম নাই মানে কিভাবে আসা যায়, তো তখন বাসে আসতাম। এমএলএ তখন বাসে আসতো, তখন থেকে এমএলএ হয়ে গেছে। মানুষ যদি তৃণমূলকে এত ভালোবাসে, তো তাহলে তৃণমূলের নেতারা এত সিকিউরিটি নিয়ে ঘুরে কেন? মিড ডে মিল আসছে, সেখানে ডিম চুরি করে নিচ্ছে যারা দায়িত্বে রয়েছে। সেই সময়তে বাড়িটা পাওয়ার জন্য তৃণমূলের নেতাকে টাকা দিতে হয়েছিল। তোমার গ্রামের সবার থেকে এটা করেছে? শুধু আমার গ্রামে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এই সিন্ডিকেটটা। বিরোধী দলের যারা আমরা এমএলএরা আছি, কারোর সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি। প্রথম দিন তুমি যখন ধর এই বিধানসভায় ঢুকলে, প্রথম দিন এমএলএ হওয়ার পর প্রথম কলকাতা, সেখানে আমি আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তার জন্য আমি কেসও খেয়েছি। দরকার হলে আমি সুইসাইড করে নেবো, তো আমি ওই তৃণমূল নামক দলটা পেলাম। তুমি যদি ঘুম থেকে উঠে ভাবো যে আজকে এই তুমি লাফিয়ে একেবারে আকাশ ছবে, সেটা হয় না। উল্টে ওই আধা ঘুম অবস্থাতে আকাশ ছুঁতে গিয়ে খাট থেকে পড়ে হাঁটুটাটিও ভাঙে অনেকে, শোনা গেছে। কিন্তু যদি কেউ ভাবে যে আমি পরিশ্রম করছি, পরিশ্রম করতে করতে আকাশের কাছাকাছি যেতে পারবো আমার স্বপ্নকে নিয়ে, এমনটাও তো হয়। তাই আজকে চেনা মুখগুলোর ভিড়ে যে অচেনা মানুষটা লুকিয়ে রয়েছে, যাকে আমরা চিনি না, আজকে সেই আড্ডায় এমনই আমাদের একজন বন্ধুকে হাজির করব। নমস্কার, আমি রুদ্রনীল। আজকে আমাদের আড্ডাতে হাজির বিধায়িকা চন্দনা বাউরি। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। সালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি। লোকের মনে বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন এই কারণে যে তোমার কষ্টের একটা সংগ্রামের জীবন, তারপর থেকে এমএলএ ফেমেলে হয়ে যাবে, একটা বিরাট ব্যাপার আর কি। তো এই যে বদলটা, আমার সেই বদল নিয়ে একটু আড্ডা মারবো আর বাকি জিনিসগুলো জানবো। মানে আমার নিজেরও বেশ কিছু প্রশ্ন আছে। আমাদের অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, কিন্তু চারিদিকে এত লোকজন রয়েছে, একটু গল্প করতে মানে হ্যাঁ হয়নি, এবার পেয়েছি। তো আজকে আমরা চন্দনা বাউরিকে পেয়ে গেছি, তার সঙ্গে এবার একটু আড্ডা গল্প আর করবো। চন্দনার বাঁকুড়া সালতোড়ার বিধায়িকা তিনি, এবং তার সঙ্গে হচ্ছে বিহার জুড়িয়া, এটা হচ্ছে তোমার গ্রাম যেখানে তোমার জন্মস্থান। ঠিক আছে। এবার আমাকে বলো যে যে প্রথম যে তুমি বিধায়িকা হলে, তারপর একটা পুরো জীবন আলাদা হয়ে যায়, কাজগুলো তো আলাদা আলাদা। একদম দিনমজুরের কাজ করেছো, রোজের রোজ, সেখান থেকে বিধায়িকা, ঠিক আছে। এই প্রথম যেদিন তোমায় শোনা গেল যে ভারতীয় জনতা পার্টি থেকে তোমাকে সালতোড়া প্রার্থী করেছে, মাথা চক্কর কেটে যায়নি একটু? এটি কি করে? অবশ্যই। হ্যাঁ, কারণ দেখুন, আমরা যেটা শুনে বড় হয়েছি আর কি, যে রাজনীতি করতে গেলে প্রচুর টাকা পয়সার প্রয়োজন, পড়ালোক করতে হবে, টাকা দিতে হবে, তবে যেই করে বিধায়ক হওয়া যায়, টিকিট পাওয়া যায়। তো সেই শুনে বড় হওয়া, তারপর রাজনীতির ক্ষেত্রে মানে খুব কম সময়েই আসা। সংগঠন করেছি, সংগঠন মানে একদম বুথ লেভেল থেকে সংগঠন করেছি। সংগঠন করে করে মানে জেলা সেক্রেটারি পর্যন্ত হয়েছি। তারপর শোনার পর তো অবশ্যই মাথায় চক্কর খাওয়ার মতো নেই। হ্যাঁ, তো বারবার সেই ফোন আসা, সেই দিনে সবাইকে উত্তর দিয়ে এটা মুশকিল হয়ে গেছিল সেই দিনে। মানে সত্যি আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম যে এরকমও হওয়া যায়, মানে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। একদম। আমি বলছি যে চন্দনা, তার আগে ধরো আমাদের বাঁকুড়ার যারা প্রচুর মানুষরা রয়েছেন, যারা তোমাদের মতো রয়েছেন, কলকাতা বা তার আশপাশের যে জেলাগুলো রয়েছে, সেখানে জীবনযাপন তো এক রকমের। তোমার ওখান থেকে কলকাতাতে আসতে, এই যে বিধানসভায় যে তুমি আসো, তারপর এখানে এসে থাকো কোথায় যদি থাকতে হয়? থাকতে হয় সরকারি যে গেস্ট হাউস, হোস্টেল আছে, এমএলএ হোস্টেল। এমএলএ হোস্টেল। হ্যাঁ, ওই পার্ক স্ট্রিটের কাছে? পার্ক স্ট্রিটের কাছে, এখানেই থাকি। আচ্ছা, এবার কতক্ষণ লাগে আসতে প্রায় গাড়িতে? তাও গাড়িতে তো 3 ঘন্টা, 3.5 ঘন্টা লাগে। আমরা তো বেশিরভাগ
আমরা ট্রেনেই যাওয়া আসা করি। প্রথম প্রথম জানতাম না মানে কিভাবে আসা যায়, তো তখন বাসে আসতাম। আমাদের ওইখান থেকে দুটো বাস আছে, শুশুনিয়া। এমএলএ তখন বাসে আসতো, হ্যাঁ, তখন থেকে এমএলএ হয়ে গেছে। হ্যাঁ। এবার তখন ব্যাপারটা কিন্তু খুব মন দিয়ে শুনবেন, মানে তার কারণ ওই যে অনেকের মনে না যেটা হয়ে যায় আসলে কি হয় চন্দনা, এই যে রোজ খবরের কাগজে যারা বিশেষ করে শাসক দলের সারাক্ষণ এই যারা নেতা রয়েছে, এমএলএ রয়েছে, অমুক তমুক রয়েছে, তাদের না এত বাড়ি গাড়ি পেল্লায়, হ্যাঁ, তোমার তো গলা ভর্তি দেখতে পাচ্ছি গয়নাও নেই। আমার গয়না পাইতাম না। মানে আমি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত মানে আমার জন্য আমি কিছু লিইনি। ছেলে মেয়েদের জন্য দুটি করে মালা, মানে একটা করে ওই রূপার মালা নিয়েছি বাস, ওই আর তোড়া দিয়েছি। তা আবার ওইটা ফেসবুক থেকে, সে আমার হাজব্যান্ডের ফেসবুক থেকে পাওয়া গেছিল, এখন পাওয়া যাচ্ছে নাকি শুনছি। তো সেইখান থেকে ওই 40,000 টাকা মতন পেয়েছিল ওইটির থেকে বাস। তারপরে আবার ও অ্যাকাউন্ট উড়ে গেছে ফেসবুক, ওইখান থেকে নিয়েছিল বাস। আমি আমার জন্য এখনো পর্যন্ত একটা নাকছাবিও নিইনি। যাও আস্তে আস্তে দেখো এই 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 যে গল্প, আমাদের যে গল্প, সেখানে আমরা না একে অপরকে ধরো জানবার চেষ্টা করি। মানে আমার নিজের ধরো আহ, আহ, আমিও হাওড়ার মফস্বল থেকে আসা ছেলে, হাওড়া ব্রিজের ওপার চোখের সামনে দেখলাম দ্বিতীয় হুগলি সেতু, দি সেকেন্ড ব্রিজ তৈরি হলো, তারপর থিয়েটার করতে, নাটক করতে কলকাতায় আসা, তারপর আস্তে আস্তে আমার মতো বাকিরা তারাও লড়াই করতো। তো তার মধ্যে ঈশ্বর একটুখানি আশীর্বাদ করেছে। তবে যাই থাকুক, পরিশ্রম ছাড়া তো কিছু হয় না। হয় না, না। চন্দন, একটা কথা বলো, ঠিক যেমন তোমার ক্ষেত্রেও ধরো ঘটেছে, এটা অনেক আমাদের মা বোন তাদের কাছে চন্দনা বাবুরি কিন্তু কোথায় একটা উদাহরণ। সে দিনমজুরের কাজ করতো, কত টাকা পেতে? আমি তখন রাজমিস্ত্রির কাজ করতাম আমার স্বামীর সাথে। আর তার আগে আমি বিয়ে, তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে, না তাকে জোগাড় দেওয়ার কাজ করতে? ওই জোগাড় দিয়ে হেল্পার, হ্যাঁ, হেল্পার হেল্পার জোগাড়ের কাজ করতে। হেল্পার না ছাড়া তো হ্যাঁ, স্ত্রী তো কাজ করতে পারে না। তো তার আগেও আমি অনেক কাজ করেছি। ধরুন বিয়ে হয়ে আসার পর, মানে বিয়ের আগে আমি সত্যি বলতে মানে আমার বাবার, আমি রাজকন্যা ছিলাম, কোনো কিছু করতে দিতেন না আমার বাবা। মা মা লোকের বাড়িতে কাজ করতে। আমরা 5 ভাই বোন। তো বাপের বাড়িতে ছেড়ে দিলাম শ্বশুর বাড়িতে। বিয়ে হয়ে আসার পর মানে শ্বশুর শাশুড়ি আছেন, একটি ননদ ছিলেন, আর তার আগে একটা ননদের বিয়ে হয়ে গেছিল। পাতা সেলাই করেছি, 1 বস্তা পাতা আর 3 ঘন্টাতে সেলাই করে দিতাম। কত কত রোজগার? হাজারটা মানে ওই 10 টাকা 100, 20 টাকা 100 এরকম। তা সারাদিনের রোজগার প্রায় কত হতো ধরো? শালপাতাই তো, হ্যাঁ, সালপাতা। শালপাতা যে সেলাই করতে হতো, সেটা দিনে কত ইনকাম ছিল তাও? দিনে আপনার ও সেই পাতাটাকে আপনার শুকাতে হতো, তারপরে সেটাকে জাকা দিতে হতো, তারপরে কুড়ি কুড়ি করে বান্ডিল করতে হতো, তারপরে সেটা বিক্রি হতো। মানে একদিনে হতো মানে সম্ভব না, মানে 2 দিন 3 দিন তো টাইম লাগবে। 2 দিন 3 দিনের পর পরিষ্কার কতটা ওই পাতা সেলাই করতে পারতে, আর কত পয়সা হাতে আসতো, দিত? আমাদের ধরুন যদি 1000টা পাতা বিক্রি হতো, তাহলে আমাদের মানে এই 100 200 এরকম 350, মানে 3000 বিক্রি করলে 350 টাকা, 350 টাকাও হইতো যদি 120 টাকা করে পাওয়া যেত আর কি। তো তার মানে 3 দিন 1000। পর তোমার 350 টাকা রোজগার। হ্যাঁ, তার মানে দিনে হচ্ছে তোমার রোজগার সেইভাবে বলতে গেলে 100 টাকার মতো। হ্যাঁ। আর সারাদিনে আপনার যদি 1000 পাতা সেলাই করতাম, তাহলে 120 কি 100 এরকম, তাও ওই বেশি না। গড়ে 100 টাকা। হ্যাঁ, আমার আমার শ্বশুরও পাতা তুলেছেন, আমার স্বামীও তুলেছেন, আমার ননদও তুলেছেন। আমি ঘর সামলাতাম, ঘর বাগা গুছিয়া রান্না বাড়া। 3 বেলা আমাদের রান্না করতে হতো, সকালে একবার মার ভাত, দুপুরে একবার ওই মার ভাতটাই আর কি চলতো, আর রাত্রিবেলাতে একবার। রাত্রিবেলা এই যে আমি বলছি, এই যে ধরো এই 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 কষ্ট করেই তো পরিষ্কার আমাদের সমাজের একটা বড় অংশ চলে, যেটা প্রত্যেক মুহূর্তে ধরো সবাই মিলে চেষ্টা করে যাতে এই অবস্থাটা কেটে যায়। তার সঙ্গে সঙ্গে তুমি ধরো রাজমিস্ত্রি যখন কাজ করতে, তোমার স্বামীকে যখন সাহায্য করতে, জোগাড়ে করতে, সেই সময় ধরো পারিশ্রমিক কত টাকা ধরো? সেই সময় তো ওই মিস্ত্রিদের ছিল 350 টাকা। হ্যাঁ, মিস্ত্রিদের 350 টাকা, হ্যাঁ, আর লেবারদের ওই 150 150 টাকা করে। এইরকম। তো তাহলে তোমার ভাগে পড়তে হচ্ছে দিনে 150 টাকা করে। 150 টাকা। এবার 150 টাকা দিনে, তার মানে তোমার মাসে তোমার রোজগার কত হতো অ্যাভারেজ? তার মানে মাসে কত রোজগার হতো, মানে আমরা তো ঠিকা লিয়ে দিত, মানে আমার ওই তখন ঠিকা দিয়ে কাজ না, মাসে তো 30 দিন কাজ পাওয়া যেত না।
না 30 দিন কাজ পায় না। 30 দিন কাজ নয়। না না 30 দিন, তারপর আবার ধরুন এই বছরে বর্ষাকালটা, সেই সময় তো পুরোপুরি কাজ বন্ধ। তার মানে বছরে আর কি বলতে গেলে 6 মাস কাজ, যদি সেইভাবে ধরা যায়। হ্যাঁ বর্ষা আছে, তারপরে এই কাঠফাটা গরম আছে, সবসময় কাজও হয় না। হ্যাঁ, গ্রীষ্মকালটা আবার কপাল আছে যে কখন কাজ আসবে আর আসবে না, সেটা মিলে বছরে 6 মাস কাজ পাওয়া যেত। হ্যাঁ পাওয়া যেত। মাস গেলে কত হতো, মানে ওই যদি আমি ওদিকের কাজ ধরি তাহলে ওখানে হয়তো হচ্ছে শালপাতার কাজে হচ্ছে যদি মাসে রোজ কাজ যদি করবার মতো অবস্থা হয় তাহলে দিনে 100 টাকা করে গেলেই 3000 টাকা, তাই তো? হ্যাঁ আর যদি এই জোগাড়ের কাজ যদি করতে তখন তোমার ওই আর কি মাসে 4000 টাকা ছাড়া 4,500 টাকা। ওই আর কি এটা। সেখান থেকে ভারতীয় জনতা পার্টি বেছে নিল এই লড়াকু মহিলাকে, এই পরিশ্রমী মহিলাকে। এর অন্য কোনো পার্টিতে তুমি দেখেছো এরকম হয়েছে? না, এরকম কখনো দেখিনি। তো তাহলে ভারতীয় জনতা পার্টি যে যেমন একটা কথা শোনা যায়, একটা খুব সুন্দর ঘুরে বেড়ায়, কথা ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, যে এটা ভারতীয় জনতা পার্টি, সেখানে একজন চাওলা যদি প্রধানমন্ত্রী হতে পারে, ঠিক আছে, সেখানে একজন যিনি দিনমজুর তিনি যদি বিধায়িকা হতে পারে, এটাই হতে পারে। তো তাহলে কালকে তো সে মন্ত্রী হয়ে যেতে পারে নাকি, যদি ক্ষমতায় আসে দল। সেটা অবশ্যই হতে পারে। না আমি জিজ্ঞেস করছি, আমি বলছি ধরো আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, তারাই পরিষ্কার পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আজকে লড়াই করে। লড়াই করছে আজকে তুমিও বিধানসভায় যাচ্ছ, ঠিক আছে, সামনে ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছ, বাকি অন্যান্য মহিলা মন্ত্রীরাও রয়েছে বিধানসভার ভিতরে। বিধানসভার ভিতরে। এদিকে তুমি লড়াই করছো একদম মাটি থেকে উঠে আসা, তোমার মতো ওই লড়াই তো তারা করেনি। তো যাই হোক, প্রত্যেকে নিজের মতো করে লড়াই আছে। ধরো ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা, ঈশ্বরের আশীর্বাদে ধরে নাও তোমার দল বিজেপি সে ক্ষমতায় এলো, আর চন্দনা বাউরিকে বলল যে তুমি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হও, ঠিক আছে, একদিনের জন্য ভাব, একদিনের জন্য ভাব। তখন তুমি যা চোখের সামনে দেখতে পাচ্ছ, দেখো যে দুর্নীতি সারাক্ষণ ঘুরছে, সেটাকে তো আমাদের ভেঙে তছনছ করে দিতে ইচ্ছা করে। অবশ্যই দু একটা ছোটখাটো ভুল এদিক ওদিক। মনে হয় প্রথমে নারীর সুরক্ষাটা, আর এই বাচ্চাদের এখনো পর্যন্ত শিশু শ্রমিক পাওয়া যাবে। আপনি দেখুন অনেক জায়গাতে সামান্য আমরা যে কখনো কখনো যখন ইয়েতে নামি ওই শক্তিগড়ে, তখনই দেখতে পাই যে ওই দোকানগুলোতে, মিষ্টির দোকানগুলোতে শিশু শ্রমিক। বেশিরভাগ শিশু শ্রমিকরা এমন নয়। আমি জানি আমাদের কথা যারা শুনছেন, দর্শকেরা, যে বন্ধুরা শুনছেন, যে চন্দনাদের মুখ থেকে আপনারা যে কথাগুলো শুনতে পাচ্ছেন, সেগুলো আপনার জীবনে ঘটনা এবং চোখের সামনে দেখা। এই যে শক্তিগড়ের দিকে যখন যেতে হচ্ছে রাস্তায়, আমি নিজে দেখেছি যে প্রথম হচ্ছে যে যারা বয়স্ক মানুষ যারা কাজ করছে, তাদের সঙ্গে সঙ্গে একই রকম ভাবে প্রায় একই সংখ্যায় প্রচুর শিশু শ্রমিককে দেখা যায়। তারা রাস্তা থেকে আগে হাত দেখিয়ে গাড়ি দাঁড় করায়, কাস্টমার নামায় যে আমার দোকানে ঢুকে চা খান, আমার দোকানে ল্যাংচা কিনুন, মিষ্টি কিনুন, কচুরি খান, ভাত খান বলে। এখন ইট ভাটাগুলো তো যদি দেখেন, ইট ভাটাগুলো তো প্রচুর শিশু শ্রমিক খুঁজে পাবেন, প্রচুর। মানে আমাদের আশেপাশে এলাকাগুলোই দেখি তো, সেখানে ছোট ছোট বাচ্চারাও সেখানে গিয়ে ইটের পাঁজাতে যে ইটটা তুলতে হয় সেটা তুলে দিচ্ছে, তারপর ইট ফেলছে, কাদা দিচ্ছে, এরকম অনেক কিছু। মানে সেই দিকটাকে আগে দেখা, সেই দিকটাকে আগে সামলানো। ওইগুলোতে কিন্তু একটা জিনিসের কথা ধরো চলে আসে, যে পরিবারগুলো খুব দরিদ্র, হ্যাঁ আমি যাব সেই বিষয়ে আমার নিজের মনে মাঝে মাঝে যেন আসে যে এই পরিবারে পরিষ্কার বাবা মা তো সবসময় পড়াতে পারছে না। মিড ডে মিল আসছে, সেখানে ডিম চুরি করে নিচ্ছে যারা দায়িত্বে রয়েছে, শুধু দুর্নীতির ডিম বেরোচ্ছে, ঠিক আছে, এবার তারা খেতে পাচ্ছে না। আবার তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে এমন বাড়ির অবস্থা রয়েছে, আমাদের এই রাজ্যে কাজ নাই, না কেমন কলকারখানা নাই, ঠিক আছে, বন্ধ হয়ে রয়েছে। তো ফলত বাড়ির লোকজন রোজগার করবে কি করে? ভাতা ঠিক আছে দিচ্ছে, ভাতা তো মানুষেরই যে যা জিনিসপত্র কিনছে সেই ট্যাক্সের টাকাতে কর দিচ্ছে, কেউ তো তার বাড়ি থেকে দিচ্ছে না, কারো পকেট থেকে না, ঠিক আছে।
আবার মানুষের এই যে সরকারিভাবে যে টাকা পয়সা চুরি হয় সেগুলো মানুষের ট্যাক্সের টাকায় চুরি হয়। তাই বেশ কিছু লোকজন বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায় যখন হ্যাঁ, সেটা ভাতা টাতা করে দিচ্ছে আর কি, আমরা কেন নেবো না? কেন নেবো না? অবশ্যই আমি প্রত্যেককেই বলি যে সরকারি যে কোনো প্রকল্প, তাতে ঘর হোক, রেশন হোক, যাই হোক না কেন, আপনারা অবশ্যই পাবেন। সেখানে যদি কেউ থ্রেট দিয়ে বলে যে আমরা দিচ্ছি, সেখানে প্রতিবাদ করবেন, কারণ আমাদের করের টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকেই আপনারা প্রতিবাদটা করবেন যে আমরা আমাদের ট্যাক্সের টাকা পাচ্ছি। এখন সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষ করে না, বাংলাদেশের মানুষ কেন পাবে? কিন্তু আমরা দেখেছি এসআইআরএস মতে বাংলাদেশের মানুষ ঘর পেয়েছেন, রেশনটা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, সব দেখেছি আমরা এগুলো। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, ভারতবর্ষের মানুষও দেখেছেন, সারা ভারতবর্ষ। তোমার নিজের বিধানসভায় বলে তো লোকে এই যে ধরো এমএলএ এমপি হয়ে গেলে প্রচুর টাকা পয়সা, এটা সেটা, মানে তো সেটা তোমার তো কিছু দেখতে পাওয়া যায় না সেসব। আমি বাড়িটা একটু ঠিক করেছো? বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানে আমার শ্বশুর মশাই পেয়েছিলেন আগে, তো এমএলএ হওয়ার পর আমার শ্বশুর মশাইয়ের বাড়িতে থাকতে শুরু করি আমরা। এমএলএ যখন ঘোষণা হয়ে গেল, আমার শ্বশুর মশাই হয়েছে সেই তো মাটির ঘরে থাকবে, কে জানে কেউ এসে বোম মেরে দিবে। তখন তো সেই সময়টা তো প্রচুর তোমার সন্ত্রাস। মাটির ঘর ছিল? হ্যাঁ, মাটির ঘর ওপরে কি টালির চালা ছিল না খড়ের চালা? টালির চালা ছিল, টালির চালা ছিল। আর চালাগুলো ছিল ওই ইয়া দিয়ে তাল পাতার তালপাতার চালা ছিল, হ্যাঁ। চালাগুলো আর কি। তো ওই ঘরটাতে থাকতে থাকতে আমার যখন ঘোষণা হইলো নামটা, তখন শ্বশুর যে বাড়িতে পেয়েছিল জানালা দরজা কিছু ছিল না, কিন্তু ওইখানেই থাকতাম আমরা। তো ওই রুমগুলোও কিন্তু আমরা নিজেরা, যেহেতু আমরা নিজেরা মিস্ত্রি, আমরা নিজেরাই করেছিলাম। কষ্ট করে বানায় হ্যাঁ, একদম। মানে আমরা যেহেতু মিস্ত্রি, সেহেতু ধরুন মিস্ত্রির প্রয়োজন হয় না। একটা মিস্ত্রিকে রাখতে গেলে আপনার 20-25 হাজার টাকা তাকেই দিতে হয়। ঢালাই থেকে শুরু করে আপনার লিন্টন থেকে শুরু করে সবকিছু তাকে, মানে 20-25-30 হাজার টাকার মতন তাকে দিতে হয়। তো সেই টাকাটা আমাদের বেঁচে গেছে। আচ্ছা, এই ঢালাইয়ের জিনিসপত্র আমি তো বলছি, ধরুন ঢালাই এলাকাতে সে কারখানা করতে যাক, বাড়ি বানাতে যাক, সব জায়গায় করতে গেলে সব তৃণমূলের সিন্ডিকেট চলে আসে। সিন্ডিকেট, হ্যাঁ। বাইরে দরদাম করে কেউ সস্তায় যে জিনিসপত্র নিয়ে আসবে তার উপায় তার নেই, ওদের উপায় থেকে নেই। বেশি দাম দিয়ে মাল নিতে হবে। নিতে হবে। তো এই তোমার উপরে সব করবার চেষ্টা করেছিল ঘুরিয়ে ফিরিয়ে? ওইটা তো শ্বশুর পেয়েছিলেন, সেই সময় আমি বাপের বাড়িতে ছিলাম, তখন আমার ছেলেটা হয়েছিল। তো সেই সময়তে বাড়িটা পাওয়ার জন্য তৃণমূলের নেতাকে টাকা দিতে হয়েছিল, শুধু শ্বশুর মশাইকে না, সবাইকে। মানে যত মানুষ পেয়েছেন আমার গ্রামে, যদি আপনি যান কোনোদিন, সবাইকার সাথে সাথে দাঁড় করিয়ে কথা বলে দেবো আমি, প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। মানে তৃণমূলের নেতা পিছু পিছু চলে গেছে ব্যাংকে, যেদিন টাকা তুলতে গেছে সেইখানে যেই পরে মানে আমরা পাইয়ে দিচ্ছি, আমাদেরকে টাকা দিতে হবে। আমার শ্বশুর মশাই দিয়েছেন। আমি জানি না, আপনারা হয়তো দেখেছেন, আমি পরপর দুটো ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে একজন মুসলিম মহিলা, তিনি প্রায় চোখের জল ফেলে বলছেন যে এই আবাসের টাকা 20,000 করে দিতে হচ্ছে। হ্যাঁ 50,000 প্রথমে বোধহয় পাঠাবে, হুম। হ্যাঁ 60,000 পাঠাবে, তাই তো? হ্যাঁ, কত দেয় প্রথমে? প্রথমে 60,000 টাকা দেয়। প্রথমে 60,000 টাকা, এই 60,000-এর মধ্যে বলছে 20 বা 30,000 টাকা আমাদের দিতে হবে। হ্যাঁ, তৃণমূল ফান্ডে দিতে হবে। হ্যাঁ ওই আর কি, খাওয়া দাওয়া করবে তারা, দিতে হবে। তো কাঁদতে কাঁদতে মহিলা বলছেন যে আমি যদি এটা দিই তো তাহলে কাতে দাদা কিচ্ছু হয় না। কি হবে দেখুন, ইট কিনতে যান, ইটের এখন প্রচুর দাম। বালি কিনতে যান, বালিরও প্রচুর দাম। তারপর পাথর, যেটাই কিনতে যাবেন একদম এত চড়া দাম, মানুষ ওই টাকাতে ঘর করতে পারবেন না। তারপরে আবার মিস্ত্রি আছে, লেবার আছে, যদি নিজেরাও খাটে তাও ওই টাকাতে ঘর বানায়। 1,10,000 যে 20,000 দিচ্ছেন, কিচ্ছু হয় না। মানে আমরা ওইটা পুরোটাই নিজেরা খেটে, মানে একটা ইট 2 টুকরা করলে মানে সেই অর্ধেকটা ইট আমরা ফেলতাম না, আর কোথায় লাগানো যায় সেইখানে রেখে দিতাম। মানে পুরো হিসাব করে একদম আমরা ঘরটা করেছিলাম 2 স্বামী স্ত্রীতে। এবার তোমরা তো সেই কাজটা জানো বলে ধরো করেছো, করেছিল, তার হ্যাঁ। মাঝখানে যদি কিন্তু এসে এখন বলে হ্যাঁ, যে টাকা যে দিতে হবে। 20-30,000 টাকা করে দিতে হবে, শুধু তাই নয়, হুম। আমি সেই মুসলমান মায়ের কান্না শুনেছি। তারপর আবার যেটা দেখেছি, যেটা আরো খারাপ, মানে আপনারা হাসবেন না কাঁদবেন, এটা কি চলছে, কোন রাজত্ব চলছে জানি না। একজন ঠাকুমা, বয়স 70-এর মতো হবে, তিনি ভিক্ষা করে খান। হুম। তার আবাসের ঘরের জন্য ওই ভিখারি মায়ের থেকে এরা বলেছে যে পয়সা দিতে হবে, নাহলে ঘরে নাম তুলবো না। এই তোমার গ্রামের সবার থেকে এটা করেছে? শুধু আমার গ্রামে না, পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এই সিন্ডিকেটটা। এই কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম,
ওই দাদার বাড়িতে যাওয়ার জন্য, মানে তার এক কিস্তি টাকা ঢুকে গেছে, অলরেডি কাজ চলছে, তাকে থ্রেট দেওয়া হয়েছে চন্দনা বাউরি কেন এসেছিল, তোকে আর ঘরটা দেবো নাই, আর দ্বিতীয় লটের টাকাটা ঢুকাবো না। মানে এত বড় পাওয়ার ওদের, মানে শাসক দলের নেতাদের এত পাওয়ার যে ঘর পাওয়ার পরেও ওরা কেটে দিতে পারে। আচ্ছা, এই যে এই অন্যায়গুলো যে হচ্ছে, এই যে এলাকাতে যে ডিএম থাকে, বিডিও থাকে, তারা এগুলো আটকায় না কেন? ভিডিও ভিডিও তো সেই সেম। ডিএম তো আজ পর্যন্ত কোনোদিন আমাদের মানে বিরোধী দলের যারা আমরা এমএলএরা আছি কারোর সঙ্গে এখনো পর্যন্ত দেখা করেননি, ফোন তো তুলে নেই না, আর গেলেও দেখা করেননি। একটা এটা সর্বত্র সত্যি ঘটনা, এবং এটা রাজনৈতিক দলমতের বাইরে আমি তোমায় গিয়ে বলছি যে যেখানে যেখানেই বিরোধী দলের এমএলএরা রয়েছে তাদের বছরে তো একটা বাজেট পায়। হ্যাঁ, কত করে পাও চন্দনা? প্রথমে পাচ্ছিলাম আমরা 60 লাখ 23 সাল পর্যন্ত, তারপরে আমরা বলার পর 10 লাখ টাকা বাড়িয়েছিলেন, তো ওই 10 লাখ টাকা নিয়ে ফের 70 লাখ 35 করে দুবারে দেন, 35 লাখ টাকার খরচা হওয়ার পর আরো 35 লাখ টাকা। আচ্ছা, অনেকে অনেকে ভাবে সেটা হচ্ছে যে এই যে বিধায়করা তারা যে কাজ করবার জন্য যে টাকাটা পায় সেটা বুঝি তার পকেটে ঢোকে না। না, আমাদের হাতে দেয় না, এটা ডিএম মারফত আপনার পঞ্চায়েত সমিতি এরা কায়তা করে। তো সেখানেও কি হয়, ওইখানে বিডিওকে একটা লিখিত দিতে হয় যে হ্যাঁ অমুক বিধায়কের কাজ এখানে হয়েছে আমার এই ব্লকের মধ্যে, সেখানে একটা ওনাকে সাইন করে দিতে হয়, সেগুলাও ওনারা করে দিচ্ছেন না। মানে কাজ হয়ে গেছে আমার অলরেডি, আমার কথাই বলছি, আমার অলরেডি কাজ হয়ে গেছে মেজা ব্লকে, কিন্তু সেখানের যিনি বিডিও আছেন এখনো পর্যন্ত লিখিত দেননি। এবং ওই কাজগুলো দেখানোর জন্য তাদের যে ইঞ্জিনিয়ার থাকে বিডিও অফিসে, তাদেরকে ঘুরে ঘুরে সেগুলো সার্ভে করতে হয় যে হ্যাঁ কাজগুলো হয়েছে। তো সেখানে আপনার ওনাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে। মানে আমি একজন বিধায়ক, আমি যে গাড়িতে এলাকায় ঘোরাফেরা করি, ধরুন আমি একজন মহিলা, আমাকে গাড়ি ইউজ করতে হয়, তো আমি এলাকা অনেক বড় এরিয়া, আমার অনেক দূরে দূরে গ্রাম, তো সেখানে গাড়ি ইউজ করতে হয়। তারপরে আমাদের সেন্ট্রাল বাহিনী আছে, দুজন হলে পরে তো মোটরসাইকেলে চলে যেতে পারতাম স্বামী স্ত্রী হলে, আগে যেমন সাইকেলে করেছি, এখন তা সেটা হয় না, গাড়ি নিতে হয়। তো সেই গাড়িতে আমাকে নিজেকে ঘোরা বন্ধ করে রেখে ওই মানে ব্লকের যে ইঞ্জিনিয়ার আছে তাকে নিয়ে পরে আমার হাজব্যান্ড গোটা এলাকাটায় ঘুরে, যে দেখুন এখানে কাজটা হয়েছে, দেখুন এখানে কাজটা হয়েছে, এখানে লাইটটা বসেছে, এখানে টিউবওয়েলটা হয়েছে, এখানে শ্মশান ঘরটা হয়েছে, সেগুলো দেখায় দেখায় আমাদেরকে যেতে হয়। মানে এর থেকে লজ্জার আর কি হতে পারে এই পশ্চিমবঙ্গ সরকারের? মানে এই কাজটা কোথায় তাদের নিজেদেরই করবার নিজেদের কথা। করার কথা। এবং আমি এরকম ধরো অভিযোগ শুনেছি যে বিরোধী দলের বিধায়ক, যেমন ধরো হচ্ছে এই চন্দনা বাউরি আমাদের এখানে যিনি বসে আছেন আমাদের সঙ্গে আড্ডা মারছেন, বিজেপি দলের বিধায়ক থাকলে নাকি এরকম ঘটনা ঘটে যে অনেক সময়, কারণ তার যে টাকাটা সেটা ডিএম এর অ্যাকাউন্টে জমা থাকে, হ্যাঁ, ঠিক আছে, কারোর হাতে তো দেওয়া হয় না। না, এমএলএ কে বলতে হয় আমার এই এলাকাতে রাস্তাঘাট বা মানুষের এটা চাহিদা, এটা না করলে মানুষ দুর্ভোগে রয়েছেন, এইটা একটুখানি ছেড়ে দিন, এই কাজটা করতে দিন, সেই টাকাটা দেওয়াতে গড়িমসি করে, হ্যাঁ, যাতে প্রমাণ করা যায় যে এই বিধায়ক কোনো কাজ করে না। আমাদেরকে বারবার বিধানসভায় তুলতে হয়েছে যে আমাদের লটের টাকাগুলো ছাড়ুন ছাড়ুন, আমরা কাজ করাতে পারছি না, এলাকায় কোনো কাজ হচ্ছে না, পরে তো আপনারা বলবেন এমএলএ কি করেছে। তো সেটার জন্য বিধানসভায় ফন্দি করে যাতে বিজেপির এমএলএরা এই চন্দনা বাউরিরা কাজ কম করছে বা করছে না এইটা প্রমাণ করে ভোটারদের খেপাবার চেষ্টা করে, হ্যাঁ, অথচ টাকাটা আটকে রেখে দেয় এই পশ্চিমবঙ্গ সরকারের এই ডিএম থেকে শুরু করে বিডিওর একটা অংশ। কি দুর্ভাগ্য! এইটা করতে কিন্তু কি অন্য স্টেটে দেখুন, সামান্য আমার মানে পাশেই ঝাড়খণ্ড, সেখানে কোটি টাকা দেয়, মানে 5 কোটি টাকা দেয় সম্ভবত। তো এই সরকারের তো ক্ষমতা নাই যে 5 কোটি টাকা একটা এলাকা উন্নয়নের জন্য দিই, এরা শুধু ভোটের সময় ভোট ব্যাংকের জন্য কি করছে, ভূতে ভূতে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে নেতাদের পকেট গুলোকে গরম করার জন্য। আচ্ছা, দেখবেন এখন দিচ্ছে 10 লাখ আমি টাকা বলছি করে। যে এই যে সমস্ত এই এত কিছু দায় দায়িত্ব তার মাঝখানে দিচ্ছে না, কান্নাকাটি করতে হচ্ছে। একজন আমার সিনেমায় কিরাম এমএলএ ফেমেলেদের দেখি, ভুস করে গাড়ি নিয়ে এসে দাঁড়ালো, এত লোক চলে এলো, সে যা বলছে আঙুল তুলে সেগুলো হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব চিত্র পশ্চিমবঙ্গে এটা, যেটা সবাই স্বীকার করেন এবং সবাই বলেন, যে যারা সরকারি দলের এমএলএ তাদের জন্য যা প্রয়োজন নেই তার থেকে বেশি আসে, তার থেকে বেশি সুবিধে দেয়, এবং
এই যে ডিএম হোক, পুলিশের এসপি হোক বা বিডিও হোক, তারা সব একদম রেডি থাকে সাহায্য করবার জন্য। আর যারা বিরোধী দলের এমএলএ, মানুষ তাদের এমএলএ বানায় ভোট দিয়ে, যে না ও খারাপ, আমরা একেই এমএলএ বানাবো, তার টাকাটা সরকারিভাবে কি করে আটকে দেওয়া যায়, তাদের কি করে বদনাম করে দেওয়া যায়, তার একটা চক্কর চলে আমাদের শুধু এই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এটা অন্য এত ঝামেলার যে কাজ, কেন্দ্র সরকারি বিভিন্ন রকম যে স্বচ্ছ ভারত মিশন রয়েছে, তারপর শৌচালয় বানানো রয়েছে, এগুলো একটাও হতে দেয় এরা? দেখুন সেখানেও তো কাটমানি, আপনি যদি যান এলাকায় দেখতে পাবেন, মানে এই ছোট ছোট মানে সেই কি বলবো মানে ঢুকা যাবে না ভিতরে, সেই রকম পরিস্থিতি করে দিয়েছে। দু একটা যদিও আছে, তো সেখানে দেখবেন ইউজ হয় না, সেগুলোতে মানুষ ইউজ করবে কিভাবে? এই ছোট ছোট মানে বাথরুম, সেখানেও দুদিন জল ঢাললেই শেষ, মানে বাথরুমের অবস্থা খারাপ। এত খারাপ। তো সেখানে দু একটা জায়গাতে যদিও হয়েছে, সব কি টাকা খেয়ে নেয়? হ্যাঁ সব টাকা খায় নাই, আপনার ওই 2-3 হাজার টাকার বড় জোর হয়তো কাজটা হয়, বাদ বাকি 12,000 টাকার মধ্যে 12,000 টাকার ওরা পুরা পকেটে। শুনেছি আমি। আচ্ছা, এই যে এত ঝামেলার কাজ, দায়িত্বের কাজ, তার মাঝখানে পরিষ্কার তৃণমূলের এই যে সরকার রয়েছে, সে কি করে সব জায়গা থেকে মানুষকে অসুবিধায় ফেলবে, কোত্থেকে তৃণমূল দল কাটমানি খাবে, এই সব তো চারদিকে চলছে। থানার গল্প একটু যদি জানতে চাই। থানায় দেখুন, আমি আমাদের সালতোড়া বিধানসভার মধ্যে যে আমাদের আইসি যিনি আছেন, গঙ্গাজলঘাটি ব্লক পড়েছে এটা আমাদের গঙ্গাজলঘাটি থানা, তো ওইখানের যিনি আইসি ছিলেন, আমাদের একটা ছেলেকে মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছিল। মেরে? হ্যাঁ মার্ডার? হ্যাঁ, দীপু, দীপু বলে নাম ছিল ছেলেটা আমাদের। তো তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমি একটা আন্দোলন করেছিলাম, কারণ একটি ছেলে মায়ের। আর আর কবে এটা? এটা হয়েছিল আপনার ওই 22-23-এ মনে হচ্ছে, 23-এ হ্যাঁ, পঞ্চায়েত ভোট। প্রবল অত্যাচার ছিল। হ্যাঁ পঞ্চায়েত ভোটের পর 23-এ। তো তারপরে থেকে মানে উনি আমার সাথে এমন ব্যবহার করতেন যে না আমি কেউ না, মানে আমি তো একটা যে মানে সাধারণ মানুষ, সেটাও উনি আমাকে মনে করতেন। আরে সাধারণ মানুষের জায়গায় কি আছে? তুমি বিনয়ী হয়ে কথা বললে কি করে হবে? ওই তুমি কেসটা তুমি তো এখন একজন, আমার আছে। তুমি এক মানুষ, সেখানে অন্যায় করা হয়েছে, একজনকে মেরে মার্ডার করে গাছে ঝুলি দেওয়া হয়েছে, মানুষ প্রতিবাদ করছে। মানুষের তারপরের অধিকারের জায়গাটাতে হচ্ছে মানুষের সমর্থনে তুমি বিধায়িকা হয়েছ হ্যাঁ 2021। সেখানে তো আমার কর্তব্য তাদেরকে সেখানে তো সহযোগিতা করা। বিধায়িকার ক্ষমতা, দায়িত্ব মানুষের হয়ে। সেই বিধায়িকা যখন এই অন্যায়ের প্রতিবাদে আন্দোলন করছে, থানা রেগে যাচ্ছে। তাহলে এই যে মানুষ বলে যে পরিষ্কার তৃণমূলের নেতারা এলাকার যদি থানাকে ইশারা করে না বলে যে এর নামে এফআইআর নিতে হবে, ডায়েরি যদি এরকমই তো হয় প্রত্যেকটা না হলে এরকমই হয়। মানে শুভেন্দু দা গেছিলেন, তার জন্য আমাদের বর্ষাল মানে বর্ষাল আছে, সেখান থেকে আমাদের কিছু কার্যকর্তা এসেছিলেন, তো সেখানে প্রচুর মারপিট হয়। তারপর আমি গিয়েছিলাম থানাতে যে আমাদের ছেলেগুলোকে এরকম মারিছে, মানে মার হলে একদম মাথা ফাটিয়ে দিয়েছিল, ঘর সব ভেঙে দিয়েছিল, পাথর ছুঁড়ে পড়ে এডবেস্টারের ঘর। তো সেখানে আমি গেছিলাম, বলছে আমি দরজাটা জাস্ট খুলেছি, আমাকে বলছে আপনি তো আমার সঙ্গে মশাই কোনো কোপারেশনই করেন না, আমাকে বলছেন আমি একটা এমএলএ যাচ্ছি বিধায়ক, তো আমাকে তো বলবেন যে আসুন বসুন, ম্যাডাম তো দূরে যাক, আসুন বসুন চন্দনা বাবুরি বসুন, এরকম তো বলা উচিত। উনি বলছেন আপনি তো আমার সঙ্গে কোপারেশন করেন না, আমি আপনার কথা কি শুনবো, আমি আপনার কোনো কথা শুনবো না। মানে ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে থানার ওসি তাকে, আইসি তাকে কোঅপারেশন করতে হবে এমএলএ কে। মানে এমএলএ মানুষের জন্য যা চাইছেন, যা অন্যায় অত্যাচার হচ্ছে, যেটা সামলাবার থানার কাজ, তারা সেই সামলাবার কাজে নেই। না, মানে হচ্ছে যে আমায় দেখুন, আমার কথা শুনেছেন বাবা। উনি উনি বলবেন যেটা, উনি বলবেন যে আন্দোলন আপনি করবেন নাই, আমি করব নাই। উনি বলবেন আপনি একটু নাটক করে উঠে যান, আমি সেই নাটক করে উঠে যাই। এটা কি হয়? কারণ আমি তো সেখানে নাটক করতে যাইনি, সেখানে আমাদের একটা ছেলেকে, জলজন্ত একটা জীবিত ছেলেকে মেরে দেওয়া হলো। মানে এত ভালো ছিল সংগঠক আমাদের, মানে সেই ছেলেটাকে মেরে দেওয়া হলে মানে আমি কি নাটক করে পরে উঠে যাবো নাকি? তো সেখানে আমি আন্দোলন করেছি, রাস্তা অবরোধ করেছি, তার জন্য আমি কেসও খেয়েছি, এখনো পর্যন্ত আমি মানে বেল নেওয়া হয় নাই আমার এখনো পর্যন্ত। তো আমাদের অনেক ছেলেকে কেস দেওয়া হয়েছে। তো এইরকম মানে কি বলবো, মানে আমাদের সালতোড়ার যিনি মহিলঘাটের ওসি এর আগে যিনি ছিলেন 2021 সালে, আমাকে তো পুরো ঘরে যাই ফেরত থেকে আপনি জয়েন করুন, আপনাকে পুরো যতটা পারা যায় স্কট করে নিয়ে যাবো আমরা, এবির হাত ধরে জয়েন করুন। এবি মানে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানে তারা পরিষ্কার এ বি সি ডি অনেক কিছুই আছে। তো ওনার হাত ধরে জয়েন করতে হবে, মানে উনি আমাকে থের দিতে মানে গেছিলেন। তৃণমূল দলে জয়েন করতে হবে। হ্যাঁ
তা আমি ওনাকে বললাম বিজেপির বিধায়ক থেকে তৃণমূলে জয়েন করে যায়, হ্যাঁ, সেটাই কি কি সুবিধে লাগবে দেবো, তাই তো? অবশ্যই প্রচুর সরি মানে আমাকে বলছেন আপনাকে স্কট করে নিও, যত গাড়ি প্রয়োজন, যতটা মানে পুলিশের প্রয়োজন, আপনার ঘরে পাহারা দেওয়ার থেকে শুরু করে আপনার ছেলে মেয়েদের সুরক্ষা দেওয়ার থেকে শুরু করে সব কিছু আমরা করব। বলি আমার কিছু প্রয়োজন নাই, দরকার হলে আমি সুইসাইড করে নেবো, তো আমি ওই তৃণমূল নামক দলটাতে যাবো না, কারণ সেই ইয়ে নিয়ে পরে আমি আর জন্মগ্রহণ করি। একটা মজার কথা এটি আলোচনা হয় যে আচ্ছা, এই যে শাসক দল তৃণমূলে যারা এমএলএ থাকে তাদের নাকি মানুষ বিরাট ভালোবেসে ভোট টোট দিয়ে নাকি জয়ী করেছে, তো তারা এত সিকিউরিটি নিয়ে করে কেন? এই যে তোমায় বললো তৃণমূলে জয়েন করে যান, সিকিউরিটি পাহারা দিয়ে না। মানুষ যদি তৃণমূলকে এত ভালোবাসে তো তাহলে তৃণমূলের নেতারা এত সিকিউরিটি নিয়ে ঘোরে কেন? কার ভয়? এই পুলিশ যদি না থাকে না, তাহলে তৃণমূল নামক দলটাই থাকবে না। ঠিক আছে, মানে 1 ঘন্টার জন্য পুলিশটাকে মানে চুপ করে দেন, মানে পুলিশটা সাইড করে দেন, একটা তৃণমূলের নেতা দেবেন এই পশ্চিমবঙ্গে থাকবে না, সব গায়েব হয়ে যাবে, গায়েব। মানে তাহলে তো তার মানে বাজারে যে গল্পটা শোনা যায় ঠিক, যে পুলিশ না থাকলে পাবলিক হ্যাঁ, যাদের এরা লুট পাট করছে, গরিব থেকে গরিবতম করে দিচ্ছে, করে দিচ্ছে ভাতের থালা কেড়ে নিচ্ছে, জমি জিরেত কেড়ে নিচ্ছে, রোজগার কেড়ে নিচ্ছে, সব। সেই মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাদের যাতে খাতে না পড়ে যায় তৃণমূলের এই নেতা এমএলএ এমপিরা, সেই জন্য পুলিশ দিয়ে ঘিরে রেখে দেওয়া হয়। তাহলে এই কলকাতায় তৃণমূলের এক নেতা আছে, কলকাতাতে হ্যাঁ, তার বাড়িতে প্রায় 250-300 পুলিশ ঘিরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এক ভাইপো আছে, ঠিক আছে, তাহলে তার বাড়িতে এত পুলিশ, অথচ মানুষের নিরাপত্তা, মানুষের জন্য এত মহিলা আমরা অত্যাচার দেখি। কেন মা মাটির মানুষ বলে পরে ক্ষমতায় এসেছিলেন, হ্যাঁ, কিন্তু আবার সেই নেত্রী আবার বলছেন যে আমরা রাত্রিবেলাতে মেয়েদেরকে প্রোটেকশন মানে বেরোতে দেবো, বেরোতে দেবেন না, আরজি করের সময় বলেছিল, বেরোবেন না। দুর্গাপুরও দুর্গাপুরের ঘটনার সময় সময় বলেছিল। একের পর এক মহিলাদের উপরে এই যে অত্যাচার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, আমি দল বাদ দিচ্ছি চন্দনা, তুই বিরোধী রাজনৈতিক দলে একজন, একদম মাটি থেকে কষ্ট করে লড়াই করে দিনমজুর থেকে উঠে এসে আজকে তুমি বিধায়িকায় যে হয়েছো, তুমি প্রচুর মানুষের কাছে কিন্তু ইন্সপিরেশন। প্রচুর মানুষ তারা স্বপ্ন দেখে যে না, আমার বাবা জেঠু কাকু, হ্যাঁ, তারা থাকলেই যে আমি বড় হতে পারবো, আমার অনেক টাকা থাকলেই যে আমি সম্মানের জায়গায় যেতে পারবো, যা তৃণমূল প্রচার করে সেটা নয়। আমাদের কাছে তাই এক্সাম্পল হয় চন্দনা বড়। চন্দনা, এত যে কিছু লড়াই সংঘর্ষ চলছে, তোমার তো 3 ছেলে মেয়ে, 3টে ছেলে মেয়ে, মেয়ে 2টো তো- মেয়ে 1টি ছেলে। হ্যাঁ, বড় কে? বড় মেয়ে, মেয়ে 2টো বড়, তারপর ছেলেটা ছোট। বড় মেয়ে কিসে পড়ছে? এই বছর 10-এ উঠলে। 10-এ উঠলো, হ্যাঁ, তার মানে মেয়ে বড় হবার দিকে যাচ্ছে। একজন মা হিসেবে আমি বলছি, তুমি ভুলে যাও তুমি বিধায়িকা, তুমি ভুলে যাও যে এত লড়াকু যারা মানুষ তারা তোমার সঙ্গে রয়েছে, তারাও লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে। একজন মা হিসেবে তোমার মেয়েগুলো বড় হচ্ছে, এই পশ্চিমবঙ্গে তুমি কেমন করে দেখো তোমার মেয়ের ভবিষ্যৎ এই অবস্থাতে, যে সিচুয়েশন চলছে? মানে আমি সরকার পাল্টানো, সে তো মানুষ বলছে পাল্টানো দরকার, বিজেপি সরকার, এটা নর্মাল স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে, কিন্তু একজন মা হিসেবে সমস্ত দায়িত্ব ক্ষমতা থেকে তুমি সরিয়ে নিয়ে তুমি একজন গৃহবধূ, তুমি একজন মা, তুমি ভবিষ্যৎ কি দেখতে পাবে বলো তো? এখন ভবিষ্যৎ চিন্তা হয়? সত্যি খুব খারাপ, মানে 1 দিন 2 দিন তো আমি রাত্রিবেলাতে ঘুমোতেই পারি না, কারণ বেশিরভাগ সময়ই আমাকে বাইরে থাকতে হয়। ধরুন রাত্রিবেলায় 10টা 11টা 12টাও বেজে যায় এলাকায় ঘোরার সময়তে, বা কলকাতায় যখন থাকি তখন তো আমি কলকাতাতেই থাকি, তখন তার বাড়িতে থাকি না। তো সত্যি এতটা মানে কি বলবো, মানে এমনই লাগে যে কি হবে, মানে আমাদের ছেলে মেয়েরাকে আদৌ এই যে স্কুল প্রাইভেট যেগুলো যায় টিউশনি আর কি, যেখানে যায় সেখান থেকে আদৌ কি ফিরে আসতে পারবে আমার মেয়েটা? মানে এত অবস্থা খারাপ, পুকুর ঘাট যেতেও ভয় লাগে এখন, মেয়েদেরকে ছাড়তে ভয় লাগে, স্কুলে যেতেও মেয়েদেরকে ছাড়তে ভয় লাগে। মানে স্কুলে যে যাবে, আমাদের গ্রামে স্কুলটা রাজা মেলাতে, মানে আমাদের গ্রামে নাই, পাশের গ্রামে,
তো সেখান থেকে আমার মেয়ে দুটো আসছিল স্কুল থেকে ঘর আসছিল, তো সেখানে তাদেরকে বলা হচ্ছে এমএলএর মেয়ে, এমএলএর মেয়ে, ধর 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 এরকম। তো সেই সময় আমার মেয়ে দুটো মানে খুব স্পিডে সাইকেল চালায় বাড়ি ফিরেছিল। তারপর আমার শ্বশুর যাওয়া আসা করতো তাদেরকে নিয়ে পরে, নেই এরকম সিচুয়েশন, মানে অবস্থা খুব খারাপ। মানে একটা মা হয়ে বলছি, মানে কি বলবো, না বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এতটাই চিন্তিত থাকি আমরা, আমাদের নিজেদেরই কোনো সেফটি নেই। আপনারা হয়তো আবার বলবেন যে সেন্ট্রাল বাহিনী তো আছে, কিন্তু সেন্ট্রাল বাহিনী থাকলেও এরা কোথা থেকে দুম করে একটা বোম ছুড়ে দেবে? কারণ পশ্চিমবঙ্গটা পুরো বোমা বাঁধের উপরে বসে আছি আমরা, দেখছি বিভিন্ন জায়গায় খবর শুনছি, হয়তো ওই পুরো গাড়িটাই সহ, মানে সেন্ট্রাল বাহিনী সহ আমরা উড়িয়ে যেতে পারি। পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন। সব জায়গায় তো এখন বোম ফোম এসব হচ্ছে। একজন নারী, যিনি লড়াই করেন, সংগ্রাম করেন, লড়াই করে যাচ্ছেন সাধারণ মানুষের হয়ে গিয়ে, মানে বিধায়ক হিসেবে পরিষ্কার তার যে ডিউটি মানুষকে যা যা দেবার, তার জন্য লড়াই করছেন। যা মানুষের জন্য যা দেবার সেটা ফান্ডগুলো আটকে থাকছে কেন? তোমরা ক্লিয়ারেশন সার্টিফিকেট দিচ্ছ না কেন? এগুলো লড়াই করছে। তার চিন্তা হচ্ছে যে তার মেয়েগুলো যে বড় হচ্ছে, তারা আজকে যে পশ্চিমবঙ্গটা চলছে সেখানে তিনি চিন্তিত থাকেন একজন বিধায়ক হয়ে। তাহলে আমাদের বাংলার যে সাধারণ মায়েরা বোনেরা রয়েছে, বাংলার যে মায়েরা ভাবেন যে তার বাচ্চা কি করে বাড়ি ফিরবে, তাহলে তারা কিভাবে দিন কাটাচ্ছেন, এবং সেটা এই প্রশাসনের জন্য। এত কিছুই বাদ দিয়ে আমি বলছি যে এই যে চন্দনা বাউরি এত কাজ করছে, তার মাঝখানে তার বন্ধু আছে, স্কুল ফ্রেন্ডরা আছে, আছে এখনো। দু একজনের সাথে এখনো যোগাযোগ আছে তো মেয়েদের। মানে ব্যস্ত হয়ে গেলে আমাদের আস্তে আস্তে বয়স বাড়লে প্রত্যেকেই যে যার সংসার বা কাজ বা দায়িত্বে তো এনগেজ হয়ে যায়। এই দু একজনের সঙ্গেই মনের কথা হয় আর কি। মানে আমার বিধানসভাতেই দুজনের বিয়ে হয়েছে, তো আচ্ছা। এলাকা ঘুরতে ঘুরতে তাদের সঙ্গে সব ছোটবেলায় একই জায়গায় একই পড়াশোনা? স্কুলে। মানে আমার স্কুল যেটা আমি যেখানে পড়াশোনা করেছি, বিহার জুড়ে হাই স্কুল। তো মানে আমার স্কুলটা আমার ঘরের সামনেই, মানে স্কুলের পিছনে আমাদের বাড়ি। তো সেখানে সবাই পড়াশোনা করতে আসতো, আশেপাশের গ্রামের ছেলে মেয়ে। এবার সেই তোমার এই স্কুলের বন্ধুদের বিয়ে হয়েছে তোমার? আমার বিধানসভা, আচ্ছা, মানে তোমার বিধানসভাতে বিয়ে হয়েছে। হ্যাঁ আমার তাদের বিধানসভা। সঙ্গে সুখ দুঃখের কথা হয়তো। হ্যাঁ, সুখ দুঃখের কথা তো হয়, মাঝে মাঝে ফোনেও কথা হয়। তাছাড়াও অন্য বিধানসভায় যাদের বিয়ে হয়েছে, যখন বাপের বাড়িতে যায় তাদের সঙ্গে দেখা হওয়ার পর ফোন নাম্বার নিয়ে পরে কথা বলা হয়। কিন্তু বেশিরভাগ কষ্টটাই শুনতে পাই সবার কাছ থেকে। একটা বান্ধবীর আমার স্বামী মারা গেছেন, তার দুটো মেয়ে, ছেলে মেয়ে। তো এই সুখ সুখ দুঃখের কথাগুলোই ভাগাভাগি করা হয় আর কি। আর পড়াশোনাটাও আমাদের খুব বেশি আমরা চালাতে পারিনি, তারও মানে পরিবারের তো অবস্থা খারাপ। ভয়ঙ্কর অভাব তো তোমাদের ওই দিকটাতে, তো সেখান থেকে তোমার মতো একজন নারীর এইভাবে উঠে আসা, লড়াই করা আমাদের অনেকের কাছেই কিন্তু উদাহরণ। আমার মাধ্যমিক পরীক্ষা 2 দিন আগে আমার বাবা মারা গেছিলেন, তাও আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, পাস করেছিলাম। তারপর বিয়ে হয়ে যায়, মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগেই আমার বিয়ে দিয়ে দিয়েছিল। দাদু ছিলেন, দেখলেন যে দেখাশোনা করেই। হ্যাঁ দেখাশোনা করে। তো দেখলেন আমি সবার বড় 5 ভাই বোনের মধ্যে, তো আমরা 3 বোন আর 2 ভাই। তো তার জন্য আমার বিয়েটা দাদু তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিল। 5,000 টাকা তো বিয়ে হয়েছিল আমার তো। 5,000 টাকায় বিয়া? 5,000 টাকা তো বিয়ে দিয়েছিল, 5টি দান, 5,000 টাকার একটা সাইকেল। আমাকে আমাকে এখানে পরে থামিয়ে বলতেই হবে, সেটা হচ্ছে যে আহ, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এবং সেই সম্পর্কটার জন্য আমাদের সমস্ত বাড়িতে আমাদের বাবা মায়েরা তারা যতটুকু জমানো যা আছে, বিশেষ করে তার মেয়েকে যখন তিনি বিদায় দেন, সবটা দিয়ে দেন। চোখের জল থাকে সেই সময় মেয়ের বিদায় দেওয়ার সঙ্গে, কোথাও যেন সেই চোখের জলের সঙ্গে তিনি যে সব দিয়ে দিচ্ছেন খরচটা, মেয়ে যাতে একটু ভালো করে বেঁচে থাকতে পারে, নিজের মতো করে সংসার করতে পারে, ওই কষ্টটাকে আর তিনি মাথায় রাখেন না যে পরের দিন আমরা কেমন করে থাকবো। তোমার বিয়েতে খরচ হয়েছিল 5,000 টাকা। বর পণ দিয়েছিল, এটা হ্যাঁ। কি আমাদের তো এখন পণ প্রথা আছে। তা বর পণ দিয়েছিল 5,000 টাকা। মানে আমার দাদু জোগাড় করেছিলেন, মামা দাদু দিয়েছিলেন। আমার মামা দাদু ফরেস্টার চাকরি করতেন, মারা গেছেন। তো সেই সময় দাদু দিয়েছিলেন 5,000 টাকা। আর গ্রামের লোক মিলে, পাত্রপক্ষকে যেটা দিতে। হ্যাঁ দিতে হয়, 5টা দান, মানে ওই থালা গ্লাস বাটি ঘটি আর একটি সাইকেল।
বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। মানে ওইটাই আমাদের কাছে মানে অনেক মানে বেশি ছিল, কারণ আমার বাবা তো ভ্যান চালাতেন, আচ্ছা প্রাইভেটেল করা যে ভ্যান ছিল, দিন 25 টাকা, আমার তখন 25 টাকা টিপ ছিল, এক টিপ ফেললে পরে 25 অ্যাক্টিভ, টাকা। হ্যাঁ, বলে 25 25 টাকা, টাকা। ও দিনে ওই 25 টাকা হুম। 50 টাকাই রোজগার। 2-3 টিপ করলে পরে 50 টাকা পাইতো, তার আমাদের 4 কেজি 5 কেজি চালই লাগতো। আমরা এতগুলো, আমরা 5 ভাই বোন, দাদু ঠাকুমা মা বাবা, মানে কাকুও ছিল তার সাথে, তো রোজগার কি বাবাই করতেন? বাবা একাই। আর বাকি ভাইরা তখন তো ছোট। ভাইরা তো ছোট, আমি সবার বড়। সবার 5 ভাই বোনের মধ্যে বাবা যখন মারা যায় তখন বড় ভাইয়ের বয়স 8 বছর, ছোট ভাইয়ের তখন 6 বছর বয়স। বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথম দিন তুমি যখন ধর এই বিধানসভায় ঢুকলে, প্রথম দিন, তার আগে তো টিভিতে দেখেছো, খবরের কাগজে দেখেছো, মানে প্রথম দিন মানে ভয় ভয় করছিল না? হয় না, একটা জড়তা থাকে সবাই, অবশ্যই। অত বড় ওইরকম একটা সম্মানের জায়গা বিধানসভা, এত ঠিক আছে, লোকজন, হ্যাঁ, এত এত লোক। সিকিউরিটি পাহারা, মানে প্রথমে দেখি আমি তো অবাক, মানে বিধানসভার ভিতরটা কোনোদিন তো আসিনি, কলকাতায় প্রথম, এমএলএ হওয়ার পর প্রথম কলকাতা। আচ্ছা, মানে তার আগে তো আর কলকাতা আসাই হয় না। না, শুধু বাপের ঘর আর শ্বশুর ঘর, বাপের ঘর শ্বশুর ঘর আর ওখানে জায়গা। সংগঠনের ইয়েতে বাঁকুড়া, বাঁকুড়া পর্যন্ত বাস, তার বেশি আর কোথাও বেরোনো হয়নি। সংগঠনের জন্য বাঁকুড়া পর্যন্ত যেতাম, জেলা অফিস বাঁকুড়া, আর ওই সংগঠনের জন্য নিজের মানে একটা অঞ্চলে, দুটো অঞ্চলের দায়িত্বে ছিলাম, লক্ষ্মণপুর অঞ্চল আর গুনাসুড়ি অঞ্চল। যখন মন্ডলের জিএস ছিলেন, মহিলা মোর্চার, প্রথমে মহিলা মোর্চার জিএস, তারপরে মন্ডলের জিএস, তারপরে জেলা সেক্রেটারি। তো তার মানে আমি যদি দেখি আর কি, সেটা হচ্ছে বিহার জুড়িয়া থেকে একটা মেয়ে কষ্ট করে, তার বাড়িতে 5 ভাই বোন, সেখান থেকে বিয়ে হয়ে তার আসা হচ্ছে সালতোড়া, ঠিক আছে, সেখানে সালতোড়া বিধানসভা, সালতোড়া বিধানসভা তোমার। কিন্তু আমার মানে গ্রামটা হচ্ছে কেলিয়াই, আচ্ছা, কেলিয়াই। আর গঙ্গাজলঘাটি ব্লকের মধ্যে পড়েছে, আর আচ্ছা। বনাশুলি অঞ্চল। আচ্ছা, এবার সেইখানে কাজ করা, সেখানে দিনমজুরের কাজ, সমস্ত রকম করেছি, 100 মানে টাকা আপনার ধান রোয়া, কাটা, ঝাড়া, পাতা মাঝখানে ফেরা। একটা ছবি বেরিয়েছিল যে তুমি রাস্তা ঠিক করছো আবার মাথায় ঝুড়ি নিয়ে। ওটা এমএলএ হওয়ার পর। হ্যাঁ, এমএলএ হওয়ার পর ঝুড়ি নিয়ে রাস্তা ঠিক করতে, জোগাড়ের কাজ করতেই নামতে হয়েছিল, মিস্ত্রি কাজ রাস্তার করতে অবস্থা নামতে খুব হয়েছিল। খারাপ ছিল, মানে এলাকাবাসী বলবে যে সত্যি খারাপ ছিল কিনা, তৃণমূলের নেতারা বলে নাটক করছে, এখনো তারা বলে যাচ্ছে যে নাটক হয়, নাটক করে, চন্দনবাড়ি নাকি নাটক করে। তো এলাকায় তাদেরকে, তারা যদি আমার সাথে একটু ঘুরেন ভালো হয়, না, ওরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো যে রাস্তাগুলোর কি অবস্থা। তো না, যে সেই ছবি আমার কাছে এসেছিল, তো এর সময় একজন পাঠালো, পাঠিয়ে দেখলাম যে তোমরা নিজেরাই পরিষ্কার। হ্যাঁ, এখানে 20,000 টাকা আমি নিজের বেতনের টাকার থেকে দিয়ে পরে মানে রাস্তাটা সংস্কার করেছিলাম। তারপর সরকারের মানে নজর পড়েছিল যে রাস্তাটা করতে হবে, তারপর রাস্তাটা হয়েছে এখন আপাতত। তো সেখানেও কাটমানি, এখন বেশি দিন হয় নাই, রাস্তাটা 7-8 মাস বড় জোর হলেও এখনই পাথর বেরিয়ে মানে গেছে। কিভাবে দিতে হয়? কাটামানি ওই যে ঠিকাদারের কাছ থেকে তারা নেয়। ও, ঠিকাদারের থেকে হ্যাঁ, যারা ঠিকাদার তাদেরকে বলে ঠিকাদার ভালো মাল আর রাস্তায় দেয় না, দিতে পারে না। বলে দুদিন পরে যে রাস্তা খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে এখনই পাথর বেরিয়ে গেছে, এখনই মানে বড় বড় পাথর বেরিয়ে গেছে, আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, এইরকম অবস্থা সব জায়গাতে। তো এবার সেখান থেকে পরিষ্কার বিধানসভা, সেখান থেকে তোমার লড়াই, তোমার দায়িত্ব সামলানো, একদিকে আবার মা হয়ে দায়িত্ব সামলানো, আর তারপর সামনে 26-এর নির্বাচন, দরজায় সারাক্ষণ কড়া নাড়ছে। কড়া শুধুমাত্র যারা তোমাদের মতো লড়াকু আহ, মানুষেরা রয়েছে তাদের শুধু কড়া নাড়ছে না, সবারই আসলে বোধহয় কড়া নাড়ছে যারা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের ঘরে এই তাদের মনেও নির্বাচনটা প্রাণ করা। আছে, নিজেদের বেঁচে থাকার মানে একটা সংগ্রাম চলছে এখন। যদি 26-এ বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আমরা আমাদের অস্তিত্বটা খুঁজে পাবো যে আমরা হ্যাঁ সত্যি মানুষ আছি, এখনো বেঁচে আছি। তা নাহলে কিন্তু আমাদের জীবন শেষ যদি বিজেপি ক্ষমতায় না আসে। মানে পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটা কথাই বলবো, যে এটা হচ্ছে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুরক্ষার লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই, নারীদের সুরক্ষা দেওয়ার লড়াই। যদি সেটা না হয় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ আছে। পশ্চিম বাংলাদেশ হতে বেশি দেরি নাই, অলরেডি এখানের যিনি মেয়র আছেন উনি বলেন যে মিনি পাকিস্তান, আবার কেউ বলেন যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। তো এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের এমএলএ মন্ত্রী তাদের কাছ থেকে। ভাবার বিষয় আছে, পশ্চিমবঙ্গের মানুষকে বলবো ভাবুন, আর বেশি সময় নাই, 26-এই ভোট। আমার আরো আড্ডা গল্প করতে ইচ্ছা করছিল, আমার মনে হয় যে যারা
এই কোথাও একটা চেনা অচেনা যেমন থাকে, সেক্ষেত্রে আমরা বাইরে থেকে মানুষকে তার পদ বা তার চেয়ার বা বাইরে থেকে তাকে যেখানে কাজ করতে দেখেছি, সেটাকে দেখে আমরা বুঝি যে মানুষটাকে চিনে ফেলেছি। কিন্তু তার বাইরে যেটা আমরা দেখতে পাই না, সেই অচেনা দিকটাই বোধহয় চিনলে আমরা একে অপরকে আসলে চিনি বলার পরে আবার জানি বলতে পারি। জানা মানে হচ্ছে ভেতরটা। তো সেই আড্ডা গল্প হলো। সামনে 26-এর নির্বাচন, চন্দনা বলছেন, এবং মানুষ সেই জায়গায় দৃঢ়প্রতিজ্ঞ হচ্ছে যে কিভাবে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়া যায়। এই নির্বাচনে কিভাবে এই চন্দনা বাউরিদের এই যে লড়াই, প্রত্যেকটা মা বোন তাদের যে লড়াই, তাদের সন্তানের ভবিষ্যতের জন্য, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য, তার একটা সময় চলে এসেছে। আর এটা বোধহয় শেষ সময়, তাই শেষ তো? সময়, এটাই লাস্ট টেন। তো দারুণ আড্ডা হলো আজকে আমাদের বিধায়ক চন্দনা বাউরির সঙ্গে, লড়াকু চন্দনা বাউরির সঙ্গে, দিন মজুর থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে, শালতোড়ার এখন গর্ব চন্দনা বাউরি, আমাদের পশ্চিমবঙ্গের সবার গর্ব যে একজন নারী কোনো কিছু না থাকলেও কোন জায়গায় যেতে পারে, নিজের জেদ থাকলে, নিজের মাটির প্রতি ভালোবাসা থাকলে, নিজের আশপাশের মানুষকে নিজের করে নিয়ে তাদের কি হবে সেইটা ভেবে যদি তারা এগোন, তারা চন্দনা বাউরি হতে পারবে। চন্দনা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমার ধন্যবাদ। এই আগামী 26-এর লড়াইয়ের জন্য সবাই তাকিয়ে রয়েছে তোমার দিকে, তোমাদের মতো মা বোনেদের দিকে, মেয়েদের দিকে। সবাই ভালো থাকবেন। নমস্কার।